দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সনকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে সবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণনার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় বাত ব্যথা চিকিৎসা ও করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর উল আলম, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240522 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, বাত ব্যথায় ভুগছেন না বা জীবনে কোনোদিন এ ধরনের ব্যথা হয়নি, এ ধরনের লোক পাওয়া কিন্তু বিরল। দেখা যাচ্ছে এখন বয়স ভেদে সকলেরই কারো না কারোই ব্যথা হচ্ছে, বা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মা বাবা রয়েছেন, দাদা দাদি রয়েছেন, তাদের তো হচ্ছেই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তরুণদেরও এ ধরনের ব্যথা হচ্ছে। এই ব্যথার কারণ কি, চিকিৎসা কি, প্রতিকার কি, সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার জাহাঙ্গীরুল আলম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, প্রথমে আসলে একটু আমরা যদি জানতে চাইছি যে বাত ব্যথা যে বলছে, দীর্ঘদিন ধরে আমাদের সমাজে তো বাতের ব্যথা এই ধরনের একটা কথা প্রচলিত আছে। আসলে বাত ব্যথা বলতে আপনারা চিকিৎসকরা কি বুঝেন? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে বাত ব্যথার ব্যাপারে আমাদের সাধারণ রোগীদের আসলে একটু মিসকনসেপশন আছে। ওনারা মানে আমরা চেম্বারে গিয়ে যেটা দেখি আর কি, ওনারা জয়েন্ট ছাড়া অন্যান্য ব্যথাগুলোকে অনেক সময় বাত ব্যথা মনে করেন। আসলে আমরা চিকিৎসকরা বাত ব্যথাটা বলতে বেসিক্যালি ওইটাকে বেশি বুঝি, যেটাতে আসলে আমাদের অস্থি সন্ধিগুলো আর কি, জয়েন্ট যেগুলো আছে সে জয়েন্টগুলো ফুলে যায়, ফুলে গিয়ে ব্যথা করে, বা আমাদের ডাক্তারি ভাষায় ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসগুলোই মূলত বাত ব্যথার মূল রোগগুলো। আর বাকিগুলো বিভিন্ন ব্যথাগুলো জয়েন্টের যদি ব্যথা হয়, যেমন কি ধরেন কেউ ক্রিকেট খেলতে গিয়ে হঠাৎ করে মাসেল পুল করেছে দেখা যাচ্ছে, বা পায়ের মাংসপেশির টান পড়েছে, সেগুলোকে অনেকে বাত ব্যথা বলে থাকে। কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে নির্দিষ্ট সংখ্যকভাবে যে জয়েন্টের যদি আসলে ফুলে যায়, ব্যথা হয়, সেগুলো এগুলির আসলে কোনো কি বৈশিষ্ট্য রয়েছে যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা তাকে বাতের ব্যথা বলবো? জি, ধন্যবাদ। হ্যাঁ, আসলে ঠিকই বলেছেন। অনেকে আমাদের মাসেলে ব্যথা, থাইয়ে ব্যথা, যে ব্যথা বা আপনি যেটা বললেন উদাহরণ হিসেবে ট্রমাটিক যে পেইনগুলো, মাসেল পুলগুলো খেলোয়াড়দের অনেক সময় এটা বেশি হয়। তো সেই জিনিসগুলো আসলে বাত ব্যথার আসল না। বাত ব্যথাগুলো হচ্ছে যেটা আমি আগে বললাম, যেগুলোতে গিরাগুলো ফুলে যায়। তার মধ্যে আমাদের যদি বৈশিষ্ট্যগুলো বলি, 1 নম্বর হচ্ছে যে এই ব্যথাগুলো সাধারণত রেস্টে বেড়ে যায়। অন্যান্য ব্যথা যেগুলো আছে আমাদের, ওগুলো জয়েন্টের পেইন, ওগুলি মেকানিক্যাল জয়েন্ট পেইন বলি আমরা, বা ক্ষয়জনিত, বেশিরভাগই ক্ষয়জনিত। ওগুলো সাধারণত রেস্টে কমে যায়, আমাদের অ্যাক্টিভিটিসে বাড়ে, কিন্তু বাত ব্যথাগুলো রেস্টে বেড়ে যায়। তারপরে হচ্ছে যে আর্লি মর্নিং স্টিফনেস বলি আমরা, সকালবেলা একটু অসাড় হয়ে যাওয়া, বা অনেকটা বলে জ্যাম লেগে যাওয়া, লোকেরা যেটা বলে আর কি, যে জয়েন্টটা জ্যাম লেগে গেছে মনে হয়। এই মর্নিং স্টিফনেসটা এটা থাকবে বেসিক্যালি বাত ব্যথাতে থাকবে, এবং এটা সাধারণত 30 মিনিটের বেশি থাকে, এবং এটা সকালবেলায় থাকে এবং আস্তে আস্তে কমে। আর ওই আগে যেটা বললাম, যেটা হচ্ছে সকালবেলায় রেস্টের সময় ব্যথা বেড়ে যায়, যেহেতু রাতেই বেশিরভাগ সময় আমরা মানুষ রেস্ট নেই, অনেক লম্বা রেস্ট, সেই লম্বা রেস্ট এটা বেড়ে গেল, এবং অ্যাক্টিভিটিসে যতই দিন যেতে থাকবে আস্তে আস্তে ব্যথা কমতে থাকবে। আর মেকানিক্যাল পেইনটা জাস্ট উল্টা, সকালবেলায় কম, বরং যত কাজকর্ম বাড়বে তত ব্যথা বাড়ে। আর এইটা যেটা আপনাদের ভাষায় বাতের ব্যথা, সেটা হচ্ছে সকাল দিকে বেশি হয়, তারপর আস্তে আস্তে এটার কি কোনো আসলে কাদের বিষয় এমনকি কোনো স্টাডি বা কিছু রয়েছে কিনা, কোন বয়সে বা কোন বিষয়গুলোতে? জি, আপনি যেটা বলছিলেন, আসলে আমাদের ক্ষয়জনিত ব্যথাগুলো স্বাভাবিক, যেটা বয়স যখন বাড়তি হয় তখন বেশি হয়। আর বাত ব্যথাগুলো আসলে বয়স্কদেরও হয়, কিন্তু ইয়াংদেরই বেশি হয়। এবং এটার মধ্যে কিছু বাতের ক্ষেত্রে পুরুষদের বেশি হয়, কিছু বাতের ক্ষেত্রে মেয়েদের বেশি হয়। সেগুলো ভাগ আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস যে রোগটা, সে রোগটা মেয়েদের বেশি হয়, 3:1 এরকম। আর আবার যদি ধরেন আবার এসএলই একটা রোগ আছে, সেই এসএলই রোগটা আবার মেয়েদের, বেশিরভাগই মেয়েদের, 9:1, মানে 10 জনের মধ্যে 9 জনই মহিলা। আবার যদি আমরা আরেকটা গ্রুপ আছে স্পন্ডোলার্থোপ্যাথি, এটা আরেকটা গ্রুপ, একটা বড় গ্রুপ। তার মধ্যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস একটা আছে, ওইটা আবার ছেলেদের বেশি। গাউটি আর্থ্রাইটিস ছেলেদের বেশি, একটু বয়স হলে বেশি। মেয়েদের প্রিমেনস্ট্রুয়াল মেয়েদের সাধারণত গাউট হয় না, এরকম কিছু ভাগ তো অবশ্যই আছে।
আর বয়সের একেবারে ছোট বয়সে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস যেটা একটা আছে, যেটাতে আসলে 16 বছরের নিচে একটা গ্রুপ আছে, সেটাতে আবার অনেকগুলো ভাগ আছে, 6টা ভাগ আছে। সেক্ষেত্রে একেবারে অল্প বয়সী থেকে শুরু করে বেশি বয়স পর্যন্ত সব বয়সী, বিশেষত ইয়াং বয়সের লোকরা ব্যথায় ভোগে বেশি, একটু বেশি মেয়েদের। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছেন। আচ্ছা, এই যে ব্যথার কথা বলে সাধারণভাবে দেখা যাচ্ছে যে ব্যথায় অনেকে দেখা যাচ্ছে গরম সেঁক দেন, অনেকে আবার বরফ দেন, অনেকে বলেন যে ব্যায়াম করতে। আসলে ব্যথা যখন হবে একুইট বা তাৎক্ষণিক ব্যথায় আমাদের কি করণীয়, এসব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পর ডক্টরস অন কর্নার অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় বাত ব্যথা, চিকিৎসা ও প্রতিকার, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীরুল আলম। আমরা বিরতির আগে একটা প্রশ্ন রেখেছিলাম যে যখন তীব্র ব্যথা হয় প্রথম দিকে একুইট পেন ডাক্তারের ভাষায় যেটাকে আমরা বলি, সেই সময় অনেকে দেখা যাচ্ছে যে বলছেন বরফ দিতে, অনেকে বলছেন গরম সেঁক দিতে, আবার অনেকে বলছেন যে একটু ব্যায়াম করলেই ব্যথাটা ভালো হয়ে যাবে, আবার অনেকে বলছেন না এই সময় ব্যায়াম করা যাবে না। এটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। হ্যাঁ, না ঠিক, এটা আসলে এক একটা ক্ষেত্রে এক এক রকম। যদি ট্রমাটিক হয় সেক্ষেত্রে আসলে বরফ, অ্যাকিউট একেবারে ট্রমাটা হঠাৎ করে কোনো আঘাতের কারণে হয়তো পড়ে গিয়েছে বা ব্যথা পেয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের হচ্ছে বরফ দেওয়ার ব্যাপারটা। আর আমরা সাধারণত বাত ব্যথা যেগুলো, এগুলো তো একেবারে অ্যাকিউট, তো সাধারণত কম হয়, সাব অ্যাকিউট বা ক্রনিক। তাহলে আমরা এভাবে বলতে পারি যে অ্যাকিউট যদি হয়, একদম তাৎক্ষণিক যদি হয়, সেগুলির ক্ষেত্রে বরফ দেওয়া, আর যদি দীর্ঘদিনের ব্যথা সেক্ষেত্রে গরম সেঁক দেওয়া। হ্যাঁ, গরম সেঁক দেওয়া ভালো। আর এই যে নাড়াচাড়ার কথা, অনেকে বলে যে ব্যথা হচ্ছে একটু নাড়াচাড়া করা, বা অনেকে দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছে তারও অনেক সময় যে একটু নাড়াচাড়া করে দেয় যেন ব্যথাটা কমে। হ্যাঁ, সেটা হচ্ছে যে যদি ট্রমাটিক হয় সেক্ষেত্রে নড়াচড়ার ব্যাপারটা তো আসলে থাকবে না, আমরা যত পারবো ফিক্স করব। আর যদি হয় বাত ব্যথা, সেক্ষেত্রে আমরা একটু আগে যেটা আলাপ করছিলাম যে যত অ্যাক্টিভিটিস বাড়বে তত পেইন কমবে। সেই হিসেবে একটু হাঁটাচলা, দীর্ঘদিনের যেসব আপনার যেটা সাবজেক্ট আর কি, বিশেষায়িত সাবজেক্ট, সেই ক্ষেত্রে আপনি বলছেন যে এগুলো একটু নড়াচড়া করলে বা নির্দিষ্ট কিছু স্পেশালাইজড ব্যায়াম করলে সেগুলি দেখা যাচ্ছে একটু কমতে থাকে, অ্যাক্টিভিটিস থাকলে ভালো। একেবারে খুব বেশি পেইন হলে অনেক সময় তো পেশেন্ট ওভাবে পারবেও না, যখনই পারবে তখনই আসলে অ্যাক্টিভিটিসে যেতে পারলেই ক্রনিক পেইনের জন্য ভালো। আচ্ছা, আমি একটু পরীক্ষা নিরীক্ষার দিকে একটু যেতে চাই। যে ব্যথা বললেন, আপনি তো কিছু বৈশিষ্ট্য বললেন, সেগুলি যে সব রোগীর ক্ষেত্রে বা সব মানুষের ক্ষেত্রে একই রকম হবে তা তো না। কিছু নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করে আসলে আপনারা নিশ্চিত হন, এই পরীক্ষাগুলি যদি একটু বলতেন। জি, এমনি কমন কিছু পরীক্ষা আছে যেটা সবগুলো বাতেই বাড়বে, মানে একটু পরিবর্তিত হবে। যেমন ইএসআর যে টেস্টটা, ইএসআরটা সাধারণত ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস বা বাতের যে রোগগুলো সেগুলোর ক্ষেত্রে বাড়তি হবে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি যেটা, এটাও বাত ব্যথায় বেড়ে যাবে। এটা হচ্ছে নন স্পেসিফিক। আর কিন্তু কিছু কিছু আছে স্পেসিফিক টেস্ট, যেটা আমাদের রক্তের যে টেস্টগুলো বললাম, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা কমন একটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, সেখানে আমরা রিউমাটয়েড ফ্যাক্টর, এনটিসিসিপি, এই জাতীয় কিছু টেস্ট আছে। স্পন্ডলোআর্থোপ্যাথি একটা গ্রুপ আছে, অর্থাৎ বিভিন্নভাবে আপনারা আলাদা পরীক্ষাগুলিকে বাংলাদেশে মোটামুটি, হ্যাঁ, প্রায় সবগুলোই হয় বাংলাদেশে। পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা নিয়ে আমরা আলাপ করবো। একজন দর্শক রয়েছে আমাদের সাথে। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি মাসুম বলছি, যশোর থেকে। জি জি, মাসুম সাহেব বলুন। আমি তো ডক্টরের কাছে জানতে চাই, আমার ঘুমের ভিতরে মাঝে মাঝে পায়ের মাংসপেশিতে খুব টান ধরে এবং সেটা প্রচন্ড ব্যথা হয়, এত ব্যথা যে সেখানে ঘুম ভেঙে যায়। তো মাঝে মাঝেই এটা আমার হচ্ছে। জি, তো এইটা আসলে কোনো, এইটা কতদিন ধরে হচ্ছে, আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স 35 বছর, আর আমি এই সমস্যাটা প্রায় 2-3 বছর ধরে এটা আমি ভুগছি। আচ্ছা, আপনি কি কাজ করেন বা মাঝে মাঝে খেলাধুলা বা এগুলি করেন কি? আমি ডেস্ক জব করি, আমি রাস্তা একটু হাঁটাচলা আমার হয়তো একটু কম হয় আর কি। আচ্ছা আচ্ছা, ডাক্তার জাহাঙ্গীরুল আলম, আপনি যদি ওনাকে যদি কিছু জানার থেকে প্রথমে সেটা একটু জেনে নিতে পারেন। ঠিক আছে, এমনি কোনো জয়েন্টে কোনো পেইন তো হয় না? না, মাসুম সাহেব কি শুনতে পাচ্ছেন? কোনো জয়েন্টে পেইন হয়? না, এমনিতে আমার অন্য কোনো ব্যথা নাই। আপনার কি কোনো ওই যে গিরায় কি কোনো ব্যথা হয় কিনা? না, আমার এই ধরনের কোনো ব্যথা নাই। মানে আমার হাঁটুর নিচে মাংসপেশি, যেখানে পায়ের পিছন দিকে, এই জায়গাটা টেনে ধরে। আচ্ছা, মোটামুটি কাফ মাসলের দিকে বলতে। হ্যাঁ, জি, ঠিক আছে। আপনি যেহেতু আপনি ডেস্ক জব করেন, আমার মনে হচ্ছে আপনার সাথে রোদের যোগাযোগ একটু কম,
তো সেসব ক্ষেত্রে আমাদের ভিটামিন ডি, ক্যালসিয়াম এই জিনিসগুলো আমার একটু দেখতে হবে যে এই জিনিসগুলো আপনার পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, সেটা একটু দেখতে হবে। আর আরেকটা আছে যে যদি মাসল টেনে ধরে সেটা তো একটা, সেক্ষেত্রে ওটা। আর যদি টেনে না ধরে এমনি ওই জায়গাগুলোতে ব্যথা করে, যেহেতু আপনি বসে থাকেন, সেক্ষেত্রে আপনার কোমরের নার্ভের দু এক জায়গায় চাপ খেয়েও, রেডিকুলোপ্যাথি বলে আর কি, ওই জায়গাগুলো তো ওই কারণেও ব্যথা হতে পারে। তবে সেক্ষেত্রে মাসল টান দিবে না। টান দিলে ক্যালসিয়াম, ভিটামিন ডি ওই সাইডটা চিন্তা করব, টান না দিলে ওই জায়গায় ব্যথা করলে আমরা রেডিকুলোপ্যাথি, মানে আবার নার্ভের চাপ খেয়ে কোমরে সাধারণত। আমরা কি ওনাকে একটা সহজ সমাধান দিতে পারি, যেটা হচ্ছে উনি কিছুদিন হয়তো ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলি খেয়ে যদি দেখো যে একটু উপকার পাচ্ছে না, তাহলে উনি একজন আপনাদের মধ্যে বিশেষজ্ঞের কাছে গিয়ে কিছু, কারণ তখন তো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আপাতত উনি ক্যালসিয়াম, ভিটামিন ডি মোটামুটি যেগুলো ওভার দ্য কাউন্টার পাওয়া যায় সেগুলি একটু গ্রহণ করুক, তারপরে উনি যদি না হয় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবে। আপনারা খুব সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষাগুলির কথা বলছেন। আমরা একটা চিকিৎসা কিন্তু একটা বড় বিষয়, চিকিৎসার আসলে অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে নিতে হয়। চিকিৎসা সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শ্রোতা দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় বাত ব্যথা, চিকিৎসা ও প্রতিকার, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীরুল আলম। আমরা আলাপ করছিলাম যে একজন দর্শকের কথা বলছেন, এই ধরনের বাত ব্যথায় তো অনেকেই ভুগছেন, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা একটু বলি যে চিকিৎসার আসলে ধরনটা কি? এটা খুব ভালো প্রশ্ন, কারণ আসলে আমাদের এই বেশিরভাগ ক্ষেত্রে মানুষের একটা আইডিয়া যে আমরা ডাক্তারের কাছে গেলাম, চিকিৎসা দিল, কিছুদিন পরে ভালো হয়ে গেলাম, কিন্তু তাৎক্ষণিক, হ্যাঁ, সেটা এখন আমাদের এই বাত ব্যথাগুলো বেশিরভাগই হচ্ছে আসলে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয় বেশিরভাগ রোগী। ডায়াবেটিস বা যেরকম, হ্যাঁ, ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, হ্যাঁ, ওই জাতীয় চিন্তা করে নিতে হবে। যে অনেক ক্ষেত্রেই যদিও বিভিন্ন বাতের আমরা তো অনেক ব্যথা হয় সেটাতে চলে যায়, কিন্তু স্পেসিফিকলি বাত ব্যথাটা একটু দীর্ঘদিন, এবং এগুলোর মধ্যে আবার একটু পার্থক্য আছে। কোনোটায় হয়তো কয়েক বছর, কোনোটায় হয়তো লাইফ লং। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি বলি, যেটা একটু প্রিভ্যালেন্স বেশি, 1% ওয়ার্ল্ড ওয়াইড, তো সেটাতে কিন্তু 85% পেশেন্টেরই লাইফ লং ট্রিটমেন্ট নিতে হবে। যদি বলতেন যে কাজের ক্ষেত্রে একটু বেশি আসলে লম্বা সময় ধরে চিকিৎসা দরকার, কোন কোন জয়েন্টে হলে বা কতটা জয়েন্টে হলে, এমন কি কিছু বিষয় আছে? হ্যাঁ, না, সেটা তো এক নম্বর হচ্ছে যে আসলে ইনফ্লেমেটরি আর্থ্রাইটিস হলে, ইনফ্লেমেটরি আর্থ্রাইটিস এটা ধরে নিতে হবে। যদি অ্যাকসেপ্ট, এখনকার হালের আবার আরেকটা ঝামেলা চলতেছে, সেটা হচ্ছে পোস্ট ভাইরাল আর্থ্রাইটিস, যেটা হ্যাঁ, ওইটা সাধারণত সাময়িক। ওইটা যদি না হয়, আমাদের যদি ট্রেডিশনাল বা অন্য যে কোনো ভাইরাস, এটা হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু ইভেন ইনফ্লেমেটরি আর্থ্রাইটিসের মধ্যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসও যেমন 80% এক বছরের মধ্যে ভালো হয়ে যায়। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসটা 20% ক্রনিক হয়। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস আবার 85% পেশেন্টেরই সারা জীবন ওষুধ খেতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আসলে এইসব ব্যথাগুলোর সারা জীবনই ওষুধ খেতে হবে, যে পর্যায়ের অসুখ হোক, মানে যেই ডোজে হোক না কেন। ওষুধের মূলত দুই ধরনের ওষুধ থাকে আমাদের বাত ব্যথায়। একটা হচ্ছে ব্যথা কমানোর জন্য, ইমিডিয়েট কমানোর জন্য, কারণ রোগের কমফোর্ট দিতে হবে রোগীকে। আরেকটা হচ্ছে রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ভাষায় ডিএমএআরডি বা ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগ, ওই ধরনের বাত কন্ট্রোল করার কিছু ওষুধ আছে। সেই কৌশল, ওই ওষুধগুলোই মূলত আমাদের যখন যে একুট বা তীব্র ব্যথাটা যখন চলে যায়, এই যে পরবর্তী যে ওষুধগুলি বলেন, যেটা পরবর্তী না হয় বা জটিলতা না দেখা দেয়, সেগুলো ক্ষেত্রে অনেকের একটু অনীহা থাকে। আপনার অভিজ্ঞতা কি বলেন? হ্যাঁ, না, ঠিকই বলেছেন। এটা ধরেন আমাদের অ্যাজমার ক্ষেত্রেও সেরকম হয়। অ্যাজমা যখন কন্ট্রোল হয়ে আসে, মানুষ ওষুধ খেতে চায় না, এরকম মাঝে মধ্যে আমরা পাই। এটাকে মানে সারা জীবন ধরে অনেক ক্ষেত্রে খেতে হয়, ডোজ কি কমাতে না? হ্যাঁ, মানে ওষুধ হয়তো কমে যাবে একটা পর্যায় পর্যন্ত। আমাদের কন্ট্রোল করার জন্য যেটুক ওষুধ লাগে আমরা দিব। যে রোগটা কন্ট্রোল হয়ে যাবে, এরপরে আমাদের কাজ হচ্ছে হলো ওষুধটাকে কমানো, এবং যত কমে রোগীটা ভালো থাকে। এবং এই একটা পর্যায়ে অল্প ডোজ হলেও আসলে অনেককে অনেক দিন পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হয়। এই বাস্তবতাটা বলতেন, যেটা অনেক মানুষই জানতে চায়, এই যে এখন তো অনেকগুলো আধুনিক ওষুধ বের হয়েছে, যেগুলো একটু সাইড ইফেক্টটা কম, অনেক দিন ধরে খাওয়ানো যায়, একটু কস্টলি আছে কিছু ওষুধ, কিন্তু এই যে আধুনিকতম ওষুধগুলি কি আমাদের দেশে এখন অ্যাভেলেবেল কিনা? হ্যাঁ, জি, আধুনিকতম ওষুধগুলোর আসলে মূলত কাজগুলো ওই ডিউরেশনটাকে অতটা না কন্ট্রোল করার ক্ষেত্রে। যেমন বায়োলজিক্স যে ওষুধগুলো আর কি, যেমন রিটুক্সিম্যাব একটা যদি আমরা উদাহরণ হিসাবে আনি, সেই ওষুধগুলো খুব ভালো কাজ করে। যখন আমাদের ট্রেডিশনাল ওষুধগুলো কাজ করে না, বাতের ওষুধগুলো
একটু আগে যে বললাম ডিএমএআরডি, ওই গ্রুপগুলোও যখন কাজ করে না, এর উপরের ধাপের ওষুধগুলোও কিন্তু বাংলাদেশে এখন পাওয়া যায়। যদি কেউ অ্যাফোর্ড করতে পারে, সমস্যাটা একটাই যেটা কস্টলি, এটা খরচটা বেশি, কিন্তু কেউ যদি অ্যাফোর্ড করতে পারে ওষুধগুলো। এই টাইপের ওষুধগুলি কি সরকারি হাসপাতালে মানে অল্প পরিমাণে কি সপ্তাহে আছে কিনা? এখনো পর্যন্ত আসে নাই আসলে, এটা আমরা বলে যাচ্ছি, কারণ আমাদের একটা বিরাট অংশ রোগী তো গরিব, ওনারা আসলে পারেন না। ওনাদের ক্ষেত্রে আমরা একটু মডিফাই করে ট্রেডিশনাল ওষুধগুলোর বিশেষ ব্যবস্থায় যে আপনারা হয়তো সেগুলো গড়পড়তাভাবে সকলের না দিয়ে এমন কিছু ব্যবস্থা করলো যে কোন একজন প্রফেসরের সিগনেচার লাগবে বা একটা আপনারা মনিটরিং করলেন যেটা মিস ইউজ না হয়, সেইভাবে আসলে কিছু করা যায়? অবশ্যই করা যায়, এটা আসলে উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে। আমরা তো আসলে ডিপার্টমেন্ট রিমাটোলজিতে আসলে অতটা এখনো ডেভেলপ না, এটা বিরতির সময় বলছেন যে সরকারিভাবে আসলে এই যে বিভাগটা এতটা আসলে এখনো ডেভেলপ হয়নি। সাবজেক্টটা আসলে হয়েছে 2012 সালে বাংলাদেশে, সো ওয়ার্ল্ড ওয়াইড একটু নতুন, আগে মেডিসিনের সাথে ছিল, এখন আলাদা করে হয়ে গেছে। এই জন্য হয়তো অনেকের একটু সময় লাগছে, তো একটা সময় হয়তো হবে, কিন্তু এই যে এইগুলির অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের স্থায়ীভাবে ডিফর্মিটি হয়ে যায়, অর্থাৎ হাত বাঁকা হয়ে যাচ্ছে বা পা বাঁকা হয়ে যাচ্ছে, এগুলির ক্ষেত্রে আসলে চিকিৎসা কি? এটার প্রথম চিকিৎসা হচ্ছে এটা হতে না দেওয়া। আমরা যদি প্রথম থেকে সতর্ক থাকি, কারণ রিমাটয়েড আর্থ্রাইটিস যদি বারবার উদাহরণ হিসেবে আনছি, এটা কমন বেশি বলে, এটার কিন্তু ড্যামেজগুলো বেশিরভাগ হয়ে যায় শুরুর দিকে। এখন আমরা যদি শুরুতেই যদি আমরা এই রোগটা ডাক্তারের কাছে না যাই, এটা যদি ডিফর্মিটি হয়ে যায়, তারপরেও কিছু করার আছে, একেবারে কিছু করার নাই তা না, তবে এটা করার স্কোপটা কমে যায়। তো আমরা শুরুর দিকেই যদি আমরা ওই ওষুধগুলো দিয়েছি যেটা ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য, তাহলে আমাদের ডিফর্মিটিগুলো হলো না। আর যদি হয়ে যায় সেক্ষেত্রে কিছু আছে, মেথডস আছে, ব্রেসিং, সেই জিনিসগুলো করলে ডিফর্মিটি কিছুটা কমানো যায়। সেগুলো আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক, ওখানে আমাদের ব্র্যাকের একটা লিম অ্যান্ড ব্রেস্ট সেন্টার আছে ওখানে, তো তারা এই কাজগুলো করে, আমাদের বিভিন্ন ব্রেসিং করে দেয়, বিভিন্ন ডিভাইস তৈরি করে দেয়, যেগুলো থেকে ডিফর্মিটিগুলো কমানো সম্ভব। আমি আমার পেশেন্ট কিছু দেখেছি যাদের ধরেন সমস্যা 60-70% কমে গেছে। তো ওদের জন্য এটা আবার বিরাট, যে হাত দিয়ে কিছু ধরতে পারতো না, সে অন্তত নিজের কাজ করতে পারছে, খেতে পারতেছে, টয়লেট ইউজ করতে পারতেছে, এই কাজগুলো করা সম্ভব। তবে আমরা চাইবো যে ওই পর্যায়ে না যায়। আপনি যেটা বলছেন যে শুরুতেই আসলে এইসব ডিফর্মিটি বা যে বিকৃতিগুলো জয়েন্টে সেগুলো হয়ে যায়, একটু যদি বলতেন। এইটা তো আমরা চিকিৎসার ব্যাপারে মোটামুটি শুনলাম, কি করলে এইটা থেকে আসলে মুক্তি পাওয়া যায় বা এটা কম হওয়ার সম্ভাবনা থাকবে? জি, এক নম্বর হচ্ছে যে আসলে এটা মানসিকভাবে মেনে নেওয়া যে আমাকে আসলে ওষুধ খেতে হবে, কারণ ওষুধ না খেলে রোগটা কন্ট্রোল হবে না। বেশিরভাগ ক্ষেত্রে একটুই হয়তো কম আর বেশি, কারো হয়তো মানে একটু কম বেশি আছে, বিভিন্ন ফ্যাক্টর আছে। তো যাক, ওটা ডাক্তাররাই ভালো অ্যানালাইসিস করে চিন্তা করবেন। কিন্তু আমার কাজ হচ্ছে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া। এখন সরকারি অনেক মেডিকেল কলেজে রিমাটোলজিস্ট চলে গেছেন, বা রিমাটোলজিস্ট না হলেও রিমাটোলজির রোগগুলো বোঝেন মেডিসিনের ডাক্তার অনেক আছেন, ট্রেনিং সম্পন্ন লোক আছেন। ওনাদের কাছে চলে গেলে ওনারা এটা যদি আইডেন্টিফাই করে ফেলতে পারেন, ওনারা চিকিৎসা দিয়ে দিলে এই ডিফর্মিটিগুলো কম হবে। এটা হলো 1 নাম্বার চিকিৎসার ক্ষেত্রে। এবং 1 তো শুরু করা, 2 এটা মেনটেন করা, 3 হচ্ছে আমরা যেটা বলছিলাম অ্যাক্টিভিটিসের মধ্যে থাকা, তারপরে হচ্ছে কিছু ব্যায়াম করা, কিছু বিভিন্ন রোগে, যেমন আমরা যদি উদাহরণ হিসেবে স্পন্ডালোআর্থ্রোপ্যাথি একটা গ্রুপ, যেটা সেকেন্ড বলা যায় মানে ইয়ার দিক থেকে, প্রিভ্যালেন্সের দিক থেকে, ওখানে কিন্তু বলে যে মানে এক্সারসাইজ হচ্ছে অ্যাজ গুড অ্যাজ ড্রাগ, মানে ওষুধের মতোই মানে ভালো। ওখানে এক্সারসাইজের গুরুত্বটা এত বেশি, তো সেই কাজটা আমরা করতে মানে রেগুলার আমরা কিছু স্পেসিফিক ব্যায়াম আছে ঘাড়ের জন্য, পিঠের জন্য, কোমরের জন্য, সেই ব্যায়ামগুলো আমরা শেখাই দেবো। আবার যেহেতু মনে পড়ে গেল, এটার সাথে আরেকটা জিনিস আছে, যেমন স্পন্ডালোআর্থ্রোপ্যাথির সাথে স্মোকিংয়ের একটা রিলেশন আছে। যারা স্মোক করবে তাদের স্পন্ডালোআর্থ্রোপ্যাথির সাথে ডিরেক্ট রিলেশনশিপ। তো ওই কাজটা আমাদের দেখা যায় একটু ইয়াংদের হয় বেশি, হ্যাঁ ইয়াংদের এবং ছেলেদের একটু বেশি, এবং যারা অ্যাক্টিভ লোক এদের বেশি হয়। এরা যদি ঠিকমতো কন্ট্রোল করতে না পারে, একেবারে মানে মেরুদণ্ড বাঁকা হয়ে সারা জীবনের জন্য মানে অচল হয়ে যেতে পারে। একদম আমাদের 30 সেকেন্ড সময় রয়েছে, এটা কি বংশগতির কোণে রয়েছে যে মা বাবার থাকলে? হ্যাঁ জি, এটা আছে, এটা একটা যোগাযোগ আছে, কিন্তু বংশে না থাকলেও অনেক সময় এটা হতে পারে, সকলের এটা হতে পারে। সুতরাং আমাদের সকলকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীরুল আলম, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এবং যমুনা টিভিকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে বলছিলাম, আমাদেরকে কিন্তু এই ব্যাপারে সচেতন হতে হবে। ডাক্তার জাহাঙ্গীরুল আলম যেভাবে বলছিলেন যে শুরুতেই কিন্তু জয়েন্টের যে ডিফর্মিটি সেগুলো কিন্তু হয়ে যায়। আমরা যেটা প্রায়শই করে থাকি যে বাত ব্যথা হলে দেখা যাচ্ছে কোনো ফার্মেসি থেকে ওষুধ খেতে থাকি, এরপর যদি না
সারে আবার খেতে থাকে, তারপর কাছের একজন ডাক্তার দেখায়। যদি একটা দেখা যাচ্ছে যে আসলে ব্যথার তীব্রতাটা অনেক বেশি, উনি যেভাবে বললেন যে জয়েন্ট ফুলে যাচ্ছে এবং ব্যথাটা কিছুতেই যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা যদি শুরুতে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাই, সেটার কিন্তু পুরোপুরি চিকিৎসা সম্ভব। এখন কিন্তু বাংলাদেশে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, যে ধরনের ওষুধ রয়েছে, যে ধরনের ইনভেস্টিগেশনের ফ্যাসিলিটি রয়েছে, তাতে কিন্তু এই রোগটা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে একজন মানুষ কর্মক্ষমভাবে তার জীবন চালাতে পারবেন। এবং আরেকটি কথা এক্ষেত্রে মনে রাখতে হবে, যাদের এই রোগটা হয়ে গেল তাদেরকে কিন্তু মানসিকভাবে কিন্তু সচেতন হতে হবে যে দীর্ঘদিন ধরে এই রোগটা আমাদের থাকবে এবং ওষুধ খেয়ে যেতে হবে। আমরা সকলেই সুস্থ থাকি এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।